সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনজনিত সমস্যা নিয়ে কিছু কথা। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপে বারবার নক দিয়ে বিভিন্ন সমস্যা জানতে চাচ্ছেন। সবার সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না। তবে তারপরেও এই ভিডিওর মধ্য দিয়ে, যে ভিডিওগুলোর মধ্য দিয়ে আমরা যে সমস্যাটা বহুল বা বেশি সেগুলো তুলে ধরছি। এক ভাই আমাদের প্রশ্ন করে বলছেন যে স্যার, আমি কারিগরি পদ, মানে আমার পদে কারিগরি নেই, কিন্তু বাড়ির পাশে একটি ভালো কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। আমার জেনারেল সার্টিফিকেট অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা রয়েছে। তো বাড়ির পাশে একটি কারিগরি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বাংলা পদ রয়েছে। তো এই সহকারী শিক্ষক বাংলা পদে আমি কি আবেদন করতে পারবো? জি না, আপনি সেই পদে আবেদন করতে পারবেন। একটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা যাদের লেখা রয়েছে তারা শুধু ডিএমই এবং ডিএসএইসিতে আবেদন করতে পারবেন, ওর বাহিরে আবেদন করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আমার কারিগরিতে লেখা রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড বিএম ভোকেশনাল লেখা রয়েছে। তো আমি যদি জেনারেল, বাড়ির পাশে সুন্দর একটি জেনারেল প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার যদি আমি সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করি, তো সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? জি, আপনি কারিগরি থেকে জেনারেলে গেলে মাওসিভুক্ত প্রতিষ্ঠানে আপনি এমপিও করাতে পারবেন না, কারণ মাওসি অনলাইন নেয়, বারবার এই ফাইল রিজেক্ট হবে। চূড়ান্ত সুপারিশ পাবেন, দুটিতেই চূড়ান্ত সুপারিশ পাবেন, কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। এখন কথা হলো, আরেকটি দল রয়েছে, সারা হলো সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল ট্রেড ইনস্ট্রাক্টর। এই দলের লোকেদের অনেক প্রশ্ন আমাদের কাছে করেছেন। তো এই দলের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধুমাত্র সেসিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলোর কাম্য শিক্ষার্থী নেই, সেটা যদি সেসিভুক্ত প্রতিষ্ঠানও হয়, তারপরেও আপনাকে এমপিও দিবে না। এবং সেসিভুক্ত প্রতিষ্ঠানে কোনো জেনারেল পদ নেই, 2জন ট্রেড ইনস্ট্রাক্টর এবং 2জন ট্রেড অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যে সকল প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে 15 জন ছাত্র, অর্থাৎ কারিগরি সেসিভুক্ত প্রতিষ্ঠানের কথা বলছি, যে 15 জন করে ছাত্র রয়েছে, অর্থাৎ 3-15-45 এবং শতকরা 40% পাস রয়েছে, সেই সকল সেসিভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করবেন। এই ধরনের প্রতিষ্ঠান যদি না থাকে, বাড়ির কাছে 5 জন, 10 জন, 2 জন, 3 জন করে ভর্তি হয়েছে, 1%, 2% করে, মানে 10 জন ভর্তি হয়েছে, 5 জন পাস করছে, 7 জন ভর্তি হয়েছে, 6 জন পাস করছে, এইভাবে গত 2-3 বছরে এরকম সেসিভুক্ত প্রতিষ্ঠান বাড়ির কাছে থাকলেও দয়া করে আবেদন করবেন না। আর জেনারেলদের ক্ষেত্রে বলছি, মাওসিভুক্ত প্রতিষ্ঠানে যখন আপনি আবেদন করবেন, গত 3 বছরের কম করে হলো 30 থেকে 35, অর্থাৎ 35-40% যেন পাশের হার থাকে। এবং প্রতি ট্রেডে, মানে আপনার প্রত্যেকটা সায়েন্স আর্টস কমার্স যেমন আগে ছিল, কিন্তু এখন ওই ডিজিটাল নাই, প্রতি ক্লাসে যেন 30-35 জন স্টুডেন্ট সর্বনিম্ন থাকে। এই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করবেন, এর বাহিরে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন না, কারণ কাম্য শিক্ষার্থী না থাকলে সেই সকল প্রতিষ্ঠানে আবেদন না করার জন্য এনটিআরসি থেকে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে। আরেকটি বিষয় বলি, মাদ্রাসার ক্ষেত্রেও একই রকম, আপাতত যেন 30 জন স্টুডেন্ট ভর্তি থাকে এবং শতকরা যেন 40% বা 35% পাস থাকে, এই ধরনের প্রতিষ্ঠান বা মাদ্রাসাতে আপনারা আবেদন করবেন। কারিগরির ক্ষেত্রে আমি যে বিষয়টা বললাম, এগুলো সুস্পষ্ট নীতিমালাতে কিন্তু বলা রয়েছে। তারপরে আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হলো যে আপনারা যদি অনেক সময় প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে বলছেন যে স্যার, আমি আবেদনের সময় দেখছি ডিএসএইসি ডিটিই, কিন্তু আপনারা বলতেছেন যে এই পদটা কারিগরির সহকারী শিক্ষক পদ না, এটি হলো জেনারেল সহকারী শিক্ষক বাংলা পদ। তবে সেক্ষেত্রে কি আমরা আবেদন করব? সেক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করবেন না। এই ধরনের যারা প্রধান শিক্ষক অনেকগুলো পদের সমস্যা সৃষ্টি করেছে, আবার অনেকে আছে বুঝেই নেই। তো যাই হোক, আপনার এইভাবে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ প্রধান শিক্ষক যদি ভুল করে এবং আপনি যদি বলে, এই ধরনের কথা বলে যে আমরা স্কুলের এটা কারিগরি শাখার পদ না, এটা জেনারেল পদ, কিন্তু দেখাচ্ছে কারিগরি পদ, ওইগুলো আবেদন থেকে আপনারা বিরত থাকবেন। তারপরে একটা বিষয় হলো, আমি জিমেইল দিইনি, জিমেইল না দেওয়ার কারণে আমার কি সমস্যা হবে? অবশ্যই জিমেইল না দেওয়ার কারণে অবশ্যই সমস্যা হবে। আপনি প্রাথমিক সুপারিশ পাবেন, কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর পাবেন না। সেক্ষেত্রে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে এনটিআরসিতে যখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলেন, সরাসরি এই প্রাথমিক সুপারিশের কপিটি নিয়ে এবং আবেদনের কপিটি নিয়ে সরাসরি এনটিআরসির অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি কোনো কিছু হয়, তাহলেই সেটি সম্ভবযোগ্য। তো
আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই যে আপনি যদি মাওসিভুক্ত প্রতিষ্ঠান হয়ে থাকেন, যে এক্ষেত্রে যদি আপনার ডিএসএইসি দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ডিএসএইসির সাথে ডিটি দিয়ে যদি আপনি মাওসিভুক্ত কোনো প্রতিষ্ঠান প্রদান বললো মাওসিভুক্ত, কিন্তু যে দেখলেন কারিগরি, তাহলে এরপরে আপনি ওই প্রতিষ্ঠানে গিয়ে কোনো লাভই হবে না। অর্থাৎ আপনার আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করা ছাড়া কোনোভাবে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তাই এখন আপনি চূড়ান্ত সুপারিশ পেলেই যে আপনার সব কিছু হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এমপিও জটিলতা নিয়ে আমরা বারবার কথা বলি। আমার মতো আরও অনেক ইউটিউবার রয়েছে, তারাও বারবার কথা বলে। আমি ভাই সবসময় বলি, আপনারা সবসময় ডিএসএইসিতে আবেদন করবেন যারা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি রয়েছেন। আরেকটি বিষয়, উনি বলেছেন যে আমার ইয়ের ভিতরে মাদ্রাসা লেখা নেই, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে, মাদ্রাসা লেখা, তাহলে আমি কি মাদ্রাসায় আবেদন করতে পারবো? জি না, আপনি অবশ্যই মাদ্রাসাতে আবেদন করতে পারিবেন না, কারণ আপনার সার্টিফিকেটে মাদ্রাসা লেখা নেই। এই কথাগুলো বারবার বলার পরও ভিডিও না দেখে বারবার আমাদেরকে শুধু ফোন দেওয়া হয়। এখন একজন মানুষের সাথে এরকমভাবে আমরা 10 মিনিট কথা বলে 10জন মানুষের সাথে 100 মিনিট, মানে 2 ঘন্টারও অধিক সময়, এটা আমাদের দ্বারা কি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব না। আমরা নাম্বার দিয়েছি, ভিডিওগুলো দেখবেন, দেখে যদি কোনো সমস্যা হয় সেখানে বলবেন। আপনি জীবনে দেখেন না, আমাদের সরাসরি বলেন যে এমপিও হতে কতদিন সময় লাগে, অথচ এমপিও নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। তো আপনি এগুলো না দেখে আপনি আমাদেরকে ফোন দিচ্ছেন। আরেকটি বিষয় বলছে যে আবেদনে যদি ভুল হয়ে থাকে, যেমন আবেদন করতে যারা অনেক সময় ভুল হয়ে গেছে, এখন এই ভুল হলে হয়তো ভোটার আইডি কার্ড নম্বরটা ভুল দিয়ে ফেলেছি বা কোনো কারণে ভুল হয়েছে, তাহলে এখন আমার করণীয় কী? করণীয় একটাই, 72 ঘন্টা পরে আপনি পুনরায় আবেদন করেন। তাহলে আপনি 72 ঘন্টার আগে যদি করেন তাহলে কিন্তু আবেদন করতে পারেন না। 72 ঘন্টা মানে 73 ঘন্টা যখন পড়বে তখন আপনি আবেদন করবেন, দেখবেন বলে আপনার আবেদন পুনরায় হয়ে যাবে। এবং আপনি শেষ সময়ের অপেক্ষা না করে কম করে 48 ঘন্টা আগে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এবং এর সাথে আরেকটি বিষয় বলি যে সবার লাস্টে 2 দিন বা 3 দিনের সময় চয়েস রি অর্ডার চালু হবে। চয়েস রি অর্ডার যদি চালু হয় তাহলে আপনার চয়েসটি যদি এলোমেলো হয়ে আসে তাহলে আপনি সাজাইতে পারবেন। আর যদি সাজানোর এই ধরনের সুযোগ না দেয়, আমরা তো দেখেছি, আমরা সেসিবের স্পেশাল কোনো বিজ্ঞপ্তি চয়েস রি অর্ডার দিয়েছে, সূত্র কোনো বিজ্ঞপ্তিতে চয়েস রি অর্ডার দিয়েছে, চয়েস রি অর্ডার না দিলে আপনি তো ওই আপনার সাজানো যে এলোমেলো থাকবে, এটা আপনার কিছু করার থাকবে না, তখন আর কিছু করার নেই। তবে আপনি তৃতীয় দিন পর্যন্ত, অর্থাৎ লাস্টের সময় 2 দিন থাকা পর্যন্ত আগে টাকা পেমেন্ট না করে লাস্টের দিন বন্ধ করে চয়েস রি অর্ডার সাজাতে পারবেন। আরেকটা বিষয় বলছে যে অনেক ভাইরা দেখতেছি যে গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলোতে শারীরিক শিক্ষা বিষয়ে পুরুষ টিচাররা আবেদন করছেন, কিন্তু পুরুষটি আবেদন করলে আপনি প্রাথমিক সুপারিশ পেলেও আপনি কখনো এমপিভুক্ত হতে পারবেন না। এই বিষয়টি মনে রাখবেন। যদি সেটা বয়েজ অ্যান্ড গার্লস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু শুধুমাত্র গার্লস স্কুলে পুরুষ কোঠায়, অর্থাৎ সেখানে শারীরিক শিক্ষা বিষয়ে পুরুষ কোঠায় কোনোভাবে আবেদন করা থাকবে না। সেখানে যদি পুরুষ কোঠা লেখাও থাকে তারপরেও আবেদন করা যাবে না, এটা নিয়মে রয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে ছবি এবং সিগনেচার যে আমরা নতুন করে দিলাম, এতে কোনো সমস্যা হবে কিনা। অনলাইনে নতুন করে ছবি এবং সিগনেচার দিলে কোনো সমস্যাই হবে না। প্রাথমিক রেজাল্টটার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। প্রাথমিক রেজাল্টটা 10 দিনের মধ্যেই দিয়ে দিবে, অর্থাৎ 10 দিনের মধ্যে দেওয়ার নিয়ম রয়েছে। তারপরে কারিগরির বিষয়টি একটু বলি যে সেসিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যদি যাদের কাম্য শিক্ষার্থী রয়েছে তারা ওই সকল প্রতিষ্ঠানে আবেদন করবেন। এর বাহিরে যদি বাড়ির কাছে কারিগরি প্রতিষ্ঠান ভালো মানসম্মত থাকে তাহলে কারিগরি মানসম্মত প্রতিষ্ঠান আবেদন করেন। শুধুমাত্র একটি সমস্যা, সেটা হলো 6 মাস পরে আপনি এমপিওভুক্ত হতে পারেন, এছাড়া আর কোনো সমস্যা নেই। এখন ডিটি দ্বারা কি বোঝায়? ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, এটার দ্বারা আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর বোঝায়। ডিএসএইসি দ্বারা মাউসি বোঝায়। আর ডিএমই দ্বারা কারিগরি মানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বোঝানো হয়ে থাকে। যে যার মতো করে আবেদন না করে নিয়ম মাফিক আবেদন করেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি যে আরেকটা বিষয়, সেটা হলো জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নিয়ে যে সমস্যাটা, যখন আপনার ভোটার আইডি কার্ডে অনেকগুলো সমস্যা রয়েছে, দেখছেন যে সমস্যা, তো সেই ক্ষেত্রে আপনি যদি পৌরসভার নাগরিক হয়ে থাকেন, পৌরসভার জন্ম নিবন্ধন কিংবা জেলা মানে ইউনিয়ন পরিষদের যে জন্ম নিবন্ধন রয়েছে, সেই জন্ম নিবন্ধনটা যদি অনলাইন করা থাকে তাহলে আপনি এখানে দিয়ে ওই অনলাইন আবেদনটা করে ফেলেন, অর্থাৎ প্রথম গণবিজ্ঞপ্তির আবেদনটা ওই জন্ম নিবন্ধন সনদ দিয়ে করতে পারবেন। ভোটার আইডি কার্ডে যদি আপনার মেজর সমস্যা থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে করেন, এটা একটা ভালো ট্রিক্স। তারপরে বলা হয়েছে যে ভুলপথে সুপারিশের ক্ষেত্রে আমাদের করণীয় কি। অনেকে হয়তো ভুলপথে সুপারিশ পাবেন, যা দেখবেন যে পত্রী হলো নারী কোঠা কিন্তু পুরুষ কোঠায় দিয়ে ফেলেছে, যে এমপিও করতে যায় দেখবেন যে নারী পুরুষের একটি যে ব্যবধান 30% কোঠা রাখা দরকার তারা রাখে নাই, দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আপনার আর এমপিও হবে না। সেক্ষেত্রে
পুনরায় আবার আপনার এই গণবিজ্ঞপ্তি আবেদন করতে হবে। মানে এখানে যে কত সমস্যা সেটা আসলে ভিডিও না দেখলে বুঝবেন না। আর এমপিওভুক্ত চাকরি অর্থাৎ আপনি যে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হবেন, যুক্ত হলে কিন্তু আপনি অস্থায়ীভাবে চাকরি করতে হবে। এটি আপনাকে 2 বছর হলে আপনার চাকরিটা স্থায়ী হবে, অর্থাৎ 2 বছর পরে আপনি একটি মানে আপনি একটি করবেন, আবেদন করবেন, আবেদন করলে চাকরিটা আপনাকে স্থায়ী করে নিবে কলেজ বা স্কুল পর্যায়ে বা কারিগরি পর্যায়ে। টাকা পেমেন্টের সম্পর্কে একটু সমস্যা রয়েছে, যে অনেকে টাকা পেমেন্ট করছেন, অনেকে বলছেন যে আমার চয়েস এলোমেলো রয়েছে, ভুল করে আমি টাকা পেমেন্ট করছি, এখন এক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আপনার কোনো করণীয় নেই, কারণ টাকা পেমেন্ট হয়ে গেলে আর পুনরায় আবেদন করার কোনো সুযোগ নেই। আপনার তৌফিকে যা রয়েছে তাই আপনাকে মেনে নিতে হচ্ছে। একই নম্বর থাকলে কাকে সুপারিশ করবে? অনেক ভাইরা আমাদের বলছেন ভাই একই নম্বর সবারই না, ধরেন নাম্বার 1 কিন্তু মেরিট 1, সিরিয়াল কিন্তু আলাদা। যেমন মেরিট আমার যেমন আমার মেরিট হলো 142, সিরিয়াল ছিল 159। এবার দেখা যায় যে সিরিয়াল 100 কত যেন গেছে, 69 বা 79 পর্যন্ত চলে গেছে আমার ড্রেস মেকিংয়ে রাশেদ মোশাররফ নাম এটা। যাই হোক, কিন্তু আমার 142 কিন্তু মেরিট লিস্টে 62 নম্বর আমিও পেয়েছি, এরকম আরও 10-12 জন পেয়েছে, কিন্তু সিরিয়াল কিন্তু আলাদা আলাদা। তো সিরিয়াল যার আগে তারই, যেমন 159, 60, আমি 59 আছে আমারে দিবে, যিনি 60 আছে উনি পরে যাবে। 58 যদি থাকে তাহলে তাকে আমার আগে সুপারিশ করবে, এটা হলো নিয়ম। আর চূড়ান্ত সুপারিশ প্রক্রিয়াটা কীভাবে হয় এই বিষয় নিয়ে একটি ভিডিও দিব, অত্যন্ত মানে ভিডিওটি একটু বড় হবে দেখে। কত দিনের মধ্যে যোগদান করতে হবে, যেমন আপনি যখন চূড়ান্ত সুপারিশ পাবেন তার 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যোগদান করতে হবে। যদি আপনি যোগদান না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? অবশ্যই সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আপনার যোগদান করাটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। তো অনেক ভিডিও এবং অনেক ব্যস্ততা থাকার কারণে অনেক সময় ব্রেন মাঝে মাঝে কাজ করে না, তো সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো কোনো ভিডিও যদি ভুল পরিলক্ষিত হয় পরবর্তীতে আমাদের কমেন্টে জানাবেন। এই যে আপনাদের সামনে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা পুনরায় আমাদের দেখে চেক দিয়ে ভিডিও ছাড়ার মতো সময় আমাদের নেই। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া কামনা রইল। এবং হবু শিক্ষকরা আশা করি 10 দিন পরেই আপনারা প্রাথমিক সুপারিশ পেয়ে লাফালাফি করতে পারবেন, কিন্তু দুঃখ তাদের জন্য যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন নেই। অনেক ভাই আছেন জিও সমস্যা নিয়ে পড়ে যাবেন একেবারে কেল্লাফতে, যারা আমরা বাংলা ভাষায় রক্ষা বা মারা যাওয়ার মতো। অনেকে জেনারেল সার্টিফিকেট নিয়ে মাদ্রাসায় করবে, অমুক অমুক ইউটিউবার বলছে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ইউটিউবারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার চ্যানেলে আমরা কোনো ভুল তথ্য দিতে চাই না। আমি নিজে ব্যক্তিগতভাবে 2টি প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছি, স্কুলে চাকরি করেছি, মাদ্রাসায় চাকরি করেছি, প্রায় দীর্ঘ 4 বছর পড়া এসএসসি ভোকেশনাল এবং মাদ্রাসার যে ভোকেশনাল রয়েছে সেখানে কোচিং করিয়েছি, এবং দাখিল আলিম স্তরেও আপনার মনে করেন প্রভাষক স্তরেও ক্লাস নিয়েছি, এবং কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভিতরে নিয়েছি, এবং বিভিন্ন পেজেও আমরা নিয়মিত কাজ করি, এবং ডেইলি ক্যাম্পাস সহ বেশ কিছু পত্রিকায় আমি নিজে ব্যক্তিগতভাবে লেখালেখি করি সময়ের ব্যস্ততার কারণে, এবং দৈনিক শিক্ষাতেও সামনের দিকে দেখতে পারবেন আমার বিভিন্ন কলামগুলো। দোয়া করবেন আস্তে 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 আপনাদের এই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন আরও বেশি বেশি লিখতে পারি, বুদ্ধি নিয়ে যেন লিখতে পারি। তো এরকম আপনাদের যে প্রশ্নগুলো থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ফোন সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, আবারও ফোন সেবা চালু করলে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে।